সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 4 নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 4 এর ট্যাক্স অ্যান্ড কস্ট বা কস্ট অ্যান্ড ট্যাক্সের সাবজেক্ট, এবং সেখান থেকে কিন্তু আমরা করব কস্টের একটা নতুন চ্যাপ্টার, যার নাম দেখো রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। ঠিক আছে, ওকে। তো দেখো এই চ্যাপ্টারে আগে আমি কি করব, পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু তোমাদেরকে সলভ করে দেখাবো। ঠিক আছে, আর ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ট্যাক্স অ্যান্ড কস্টের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সব ভিডিও আমি কিন্তু পুরো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড এর পার্ট 1, এবং আজকে এই পার্ট 1 এ আমরা করব কনসেপ্ট। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা স্টার্ট করব প্রথমে কনসেপ্ট, এবং চ্যাপ্টারের নামটা দেখো, চ্যাপ্টারের দেখবে নামে লেখা রয়েছে ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। তাহলে ডিস্ট্রিবিউশন মানে তো তোমরা সবাই জানো ডিস্ট্রিবিউট করা, আমি 5 জনের মধ্যে একটা টাকাকে ডিস্ট্রিবিউট করলাম, বা কিছুটা খাবার আমি কয়েকজনের মধ্যে ভাগাভাগি করে দিলাম, এই ভাগাভাগিকে বলা হয় কি, ডিস্ট্রিবিউশন। ওভারহেড কথার মানে কি, এইবারে আমরা দেখব ওভারহেড কথার মানে কি। তো দেখো ওভারহেড কথার মানে হলো খরচা, সোজাসাপটা কথাই হলো খরচা, কিন্তু সমস্ত খরচকে কিন্তু ওভারহেড বলে না, সমস্ত খরচাকে কিন্তু ওভারহেড বলা হয় না। কোন কোন খরচাগুলোকে ওভারহেড বলা হয় সেটা চলো আগে আমরা দেখব। তো আমি একটা উদাহরণের মাধ্যমে, একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। ভাবো আমার একটা ব্যবসা আছে কাপড় জামা তৈরি করার, কাপড় জামা, আমার একটা কারখানা আছে, সেই কারখানায় কি করি, আমি কাপড় জামা তৈরি করি, ছেলেদের শার্ট প্যান্ট, ঠিক আছে, পাঞ্জাবি, মেয়েদের শাড়ি সালোয়ার কামিজ, এইগুলো সব তৈরির একটা কারখানা আমার আছে। ভালো কথা। এবারে জামা কাপড় তৈরির জন্য একদম প্রাইমারি, একদম প্রাথমিক যে খরচা, সেটা কি, মানে জামা কাপড় তৈরি করতে গেলে কি প্রধান খরচাটা কি কি, প্রধান খরচাটা কি কি। দেখো প্রধান খরচা হলো আমাকে মেটেরিয়াল কিনতে হবে, তাই তো, মেটেরিয়াল কিনতে হবে, মেটেরিয়াল ছাড়া ব্যবসা হবে না। জামা কাপড় তৈরি করতে গেলে আগে আমাকে কোনো না কোনো জায়গা থেকে কাপড় কিনে আনতে হবে, মেটেরিয়াল লাগবে। তারপরে কি লাগবে, লেবার, যারা এই কাপড়টা মেশিনে তৈরি করবে, তো লেবারদের আমাকে কি দিতে হবে, ওয়েজেস দিতে হবে, কি দিতে হবে, ওয়েজেস। তাহলে এই দুটো খরচা হলো প্রধান খরচা, এই দুটো জিনিস ছাড়া কোনো কাপড় জামা তৈরি হবে না। ঠিক আছে, মেটেরিয়াল কিনতে হবে এবং লেবারদেরকে, লেবার এনে আমায় কাজ করাতে হবে, লোক দিয়ে আমায় কাজ করাতে হবে, এই দুটো হলো প্রধান খরচা। আচ্ছা, এবারে যে খরচাগুলো প্রধান নয় সেগুলোকে লিখি। যেমন আমি যে কারখানাটা রয়েছে, সেটা ভাবো আমার নিজস্ব বাড়ি নয়, আমার নিজস্ব কোনো ঘর নেই, আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, সেই বাড়ি ভাড়া, আমাকে তো বাড়ি ভাড়া দিতে হবে তাই না, বাড়ি ভাড়া, তাহলে আমাকে বাড়ি ভাড়ার জন্য কি দিতে হবে, রেন্ট দিতে হবে, রেন্ট। ঠিক আছে, কিন্তু রেন্টের সঙ্গে কিন্তু জামা কাপড় তৈরির সরাসরি কোনো যোগাযোগ নেই, আছে কি, সরাসরি কিন্তু যোগাযোগ নেই। জামা কাপড় তৈরির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে যে দুটো জিনিসের, সেটা হলো এই যে দেখো, সেটা হলো কি, মেটেরিয়াল আর ওয়েজেস, সরাসরি যোগ আছে। আচ্ছা, যেগুলো সরাসরি যুক্ত নয়, যে খরচাগুলো জামা কাপড় তৈরির সঙ্গে সরাসরি যুক্ত নয়, এই যেমন রেন্ট। আচ্ছা, তারপরে দেখো আমার যে কারখানা রয়েছে, সেই কারখানায় অনেক মেশিন আছে, তাই না, মেশিন রয়েছে, সেই মেশিনগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, আমাকে তো রিপেয়ার করতে হবে, তাহলে আমাকে রিপেয়ার করতে হবে, তার জন্য আমায় টাকা খরচা করতে হবে, এটাও একটা খরচা, রিপেয়ার, তাই না, রিপেয়ারের জন্য আমায় কি করতে হবে, টাকা খরচা করতে হবে। আচ্ছা, কারখানাতে অনেক আলো পাখা চলছে, ফ্যান চলছে, লাইট জ্বলছে, টিউব লাইট জ্বলছে, তার জন্য আমার ইলেকট্রিক বিল আসছে, ইলেকট্রিক বিল আসছে তার জন্য।
তো আমাকে কি করতে হবে, ইলেকট্রিক বিল, তার টাকা আমায় দিতে হবে। কত রকমের খরচা তাহলে ভাবো। আচ্ছা, এই যে কারখানায় সমস্ত ওয়ার্কাররা ঠিকঠাক কাজ করছে কি করছে না, কারখানায় সব ওয়ার্কাররা ঠিকঠাক কাজ করছে কি করছে না সেটা দেখার জন্য আমি আবার কয়েকটা সুপারভাইজার রেখেছি। সে সুপারভাইজাররা সব ঘুরে ঘুরে দেখে যে কোনো ওয়ার্কার ঠিকঠাক করে কাজ করছে কিনা। তো সেই ওয়ার্কার মানে সেই সুপারভাইজারদের এবার মাইনে দিতে হবে, সেই সুপারভাইজারদের তো আবার স্যালারি দিতে হবে, তাই না? সুপারভাইজারদের আমায় স্যালারি দিতে হবে, এটাও আমার একটা খরচা। তাহলে দেখো এখানে কিন্তু দুই ধরনের খরচা আমরা দেখতে পাচ্ছি। এক, এইগুলো, এইগুলোকে বলা হয় এই যে মেটেরিয়াল, ওয়েজেস, এই ধরনের খরচা, যে খরচাগুলো কাপড় জামা তৈরির সঙ্গে সরাসরি যুক্ত, এই ধরনের খরচাকে আমরা বলি কি, ডাইরেক্ট এক্সপেন্সেস। এই ধরনের খরচাকে আমরা কি বলি, বলি কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস। এই খরচাগুলোকে আমরা কি বলি, ডাইরেক্ট ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে, ডাইরেক্ট এক্সপেন্সেস, ভালো কথা। আর এই খরচাগুলোকে আমরা কি বলবো, এই খরচাগুলোকে আমরা কি বলবো, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কি বলবো, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে দেখো আমি লিখে রাখি, হ্যাঁ, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইএক্সপি বলে লিখলাম, হ্যাঁ। আর এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসেরই আরেক নাম হলো কিন্তু ওভারহেড, ঠিক আছে। তাহলে ওভারহেড মানে কি, ওভারহেড মানে হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যে এক্সপেন্সেস গুলো কোনো কিছুর উৎপাদনের সঙ্গে, কোনো জামা কাপড় হতে পারে বা যে কোনো কারখানায় যে জিনিসটাই তৈরি হচ্ছে সেই উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, সরাসরি যেগুলো যুক্ত নয় সেইগুলোকে বলা হয় ওভারহেড, ঠিক আছে। তাহলে ওভারহেড কথার মানে আশা করি বোঝা গেল যে ওভারহেড কোনগুলো। তাহলে যেগুলো ছাড়াও জামা কাপড় তৈরি করা সম্ভব, জামা কাপড় কিন্তু ইলেকট্রিক বিল না দিলেও জামা কাপড় তৈরি হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে এইগুলোকে বলা হয় কি, ওভারহেড। একটা সুপারভাইজার না থাকলেও বা কোনো সুপারভাইজার না থাকলেও, এই স্যালারিটা না দিলেও কিন্তু জামা কাপড় তৈরি হবে। আমি যদি স্যালারি নাও দিই, আমি যদি কোনো সুপারভাইজারকে বললাম কাজ করতে হবে না, যাও চলে যাও, কোনো সুপারভাইজার নেই, তাও জামা কাপড় উৎপাদন করা কিন্তু সম্ভব, তাই না? আমি যদি বাড়ি ভাড়া না নিই, মানে রেন্ট না দিই, বাড়ি ভাড়া পাবো না, তাও জামা কাপড় তৈরি করা সম্ভব, বাড়িতে করব, তাই না? কিন্তু এইগুলো ছাড়া জামা কাপড় কোনোদিনও উৎপাদন সম্ভব নয়। তোমার মেটেরিয়াল ছাড়া তো তুমি জামা কাপড় তৈরি করতেই পারবে না, র মেটেরিয়াল না থাকলে। আর ওয়েজেস মানে যে ওয়ার্কাররা কাজ করবে, কোনো ওয়ার্কার যদি কাজ করতে না আসে, মানে ওয়েজেসের টাকা যদি আমি না দিই, তাহলে তো কোনো ওয়ার্কার আসবে না, তাহলে জামা কাপড় তৈরি করা সম্ভব নয়। তাহলে এইগুলো হলো প্রধান, বোঝা গেল? এইগুলো হলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, আর যেটা গুরুত্বপূর্ণ নয় তাকেই আমরা বলে থাকি ওভারহেড। তাহলে ওভারহেডের মানে বোঝা গেল। এবারে কথা হলো আমাদের অঙ্কতে কি করতে হবে, কি করতে হবে আমাদের অঙ্কতে, চলো সেইটা দেখি। তো সেটাও আমি একটা গল্পের মাধ্যমে তোমাদের বুঝিয়ে বলি, হ্যাঁ। দেখো, আমার তো কারখানা রয়েছে, কিসের কারখানা বললাম, জামা কাপড় তৈরির কারখানা। এবারে আমার এই যে কারখানাটা আমি একটা আঁকি, তো ভাবো এই হলো আমার কারখানা, কারখানাটাকে আমি একটা বক্স করে আঁকছি, এই হলো আমার কারখানা। খুব ভালো কথা। এই কারখানাটা আমি কি ভাড়া নিয়েছি। এবারে এই কারখানায় আমি দুটো পার্ট করেছি, এই ভাবো এই একটা পার্ট, দেখো আমি একটা বর্ডার করেছি, এই একটা বর্ডার, এই দেখো এরকম দাগ কেটে দিলাম বর্ডার। এই দিকে, এই দিকের অংশতে কি তৈরি হবে, এই দিকের অংশতে তৈরি হবে লেডিসদের জামা কাপড়, দেখো আমি লিখে রাখছি লেডিসদের জামা কাপড় তৈরি হবে, মানে মেয়েদের বিভিন্ন শাড়ি, সালোয়ার কামিজ, চুড়িদার, এই সমস্ত তৈরি হবে এই দিকের অংশতে, ঠিক আছে। আর এই দিকের অংশতে জেন্টস, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল তাহলে কি, এই দিকের পার্টে কি তৈরি হচ্ছে, এই দিকের অংশটাতে একটা ঘর, সেই ঘরটাকে আমি মাঝখান দিয়ে একটা দেওয়াল তুলে ভাগ করে নিয়েছি। এই দিকের পার্টে তৈরি হবে কি, লেডিসদের জামা কাপড়, আর এই দিকের পার্টে তৈরি হবে ছেলেদের, পুরুষদের জামা কাপড়। আচ্ছা, তাহলে পুরুষদের জামা কাপড় তৈরি করবার জন্য কি লাগবে, মেটেরিয়াল লাগবে। তাহলে প্রথম যে খরচা, আমি খরচাগুলোকে লিখি।
তাহলে আমায় কি করতে হবে, যারা জেন্টসে যারা কাজ করছে, যে ওয়ার্কাররা, সেই ওয়ার্কারদেরকে আমি বললাম যাও ছেলেদের জামা কাপড় তৈরি করবার জন্য যত মেটেরিয়াল দরকার, র মেটেরিয়াল দরকার, তোমরা গিয়ে কিনে নিয়ে আসো। তাহলে জেন্টসের যারা ওয়ার্কার রয়েছে তারা কি করলো, গিয়ে র মেটেরিয়াল কিনে আনলো। ঠিক আছে, র মেটেরিয়াল, আমি শুধু মেটেরিয়াল বলে লিখছি, মেটেরিয়াল কিনে আনলো। ঠিক আছে, তাহলে ভাবো এরকম মেটেরিয়াল কিনে এনেছে। কত টাকার মেটেরিয়াল কিনে এনেছে আমি একটা আন্দাজে একটা কিছু টাকা পয়সা লিখে দিচ্ছি, হ্যাঁ। ভাবো আমি ধরে নিলাম 1000 টাকার মেটেরিয়াল কিনে এনেছে। আচ্ছা, এবারে আমি লেডিসের এইখানে যে সমস্ত ওয়ার্কারেরা কাজ করছে, এই দিকের পার্টে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করছে, তাদেরকে আমি গিয়ে বললাম যাও, এখানে যে সমস্ত ওয়ার্কার আছে তাদেরকে আমি বললাম যাও তোমরা গিয়ে শাড়ি, সালোয়ার কামিজ তৈরি করবার জন্য যে র মেটেরিয়াল দরকার সেই র মেটেরিয়াল তোমরা কিনে আনো। তারাও গিয়ে কি করলো, র মেটেরিয়াল কিনে আনলো। এখানে ভাবো 2000 টাকার র মেটেরিয়াল কেনা হলো। ঠিক আছে, ভাবো 2000 টাকার র মেটেরিয়াল কিনে আনলো, ভালো কথা। আচ্ছা, এখানে ভাবো ওয়ার্কার রয়েছে, ভাবো এখানে দেখতেই পাচ্ছি, ভাবো 6টা ওয়ার্কার রয়েছে, ভাবো 6 জন। তো 6 জনকে আমি কি দেবো, ওয়েজেস দেবো। ঠিক আছে, 6 জনকে আমি কি দেবো, ওয়েজেস দেবো। তো আমি ভাবো টোটাল 6000 টাকা ওয়েজেস দিচ্ছি। 6 জন ওয়ার্কার, আমি অ্যামাউন্টগুলো অল্প অল্প ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আবার এই সাইডে লেডিসের এখানে যারা কাজ করছে তাদেরকেও আমি ওয়েজেস দিচ্ছি, দিলাম। এখানে ভাবো 5 জন ওয়ার্কার রয়েছে, তো আমি টোটাল 5000 টাকা ওয়েজেস দিলাম। তাহলে আমি তো বুঝতে পেরে যাচ্ছি যে আমার খরচাগুলো কত কত হচ্ছে। এই দিকের পার্টে, জেন্টসের পার্টে আমার খরচা হচ্ছে কত, 1000, আর 6000-এ 7000। আচ্ছা, এই দিকের পার্টে আমার খরচা হচ্ছে কত, এই যে তোমার 2000 আর 5000-এ মানে টোটাল 7000। তো এগুলো আমি খুব সহজেই নির্ণয় করতে পারছি। কিন্তু এইবারে এমন কিছু খরচা আছে যেগুলো আমি ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো না। যেমন প্রথম খরচা, এই যে পুরো বাড়িটা আমি ভাড়া নিয়েছি, এই পুরো কারখানাটা, এটা হলো আমার পুরো কারখানা। এই যে পুরো কারখানাটা ভাড়া নিয়েছি, এই কারখানাটার টোটাল ভাড়া কত জানো, এই কারখানাটার টোটাল ভাড়া হলো, টোটাল রেন্ট হলো 10,000 টাকা। আমি ধরে নিচ্ছি 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে বলো তো, এই পার্টে কত ভাড়া আর এই পার্টে কত ভাড়া, এটাই হলো অঙ্ক। আমার যে ঘর ভাড়াটা 10,000, 10,000টা তো কি পুরো কারখানার ভাড়া, জেন্টস আর লেডিস মিলিয়ে পুরো অংশের ভাড়া। আমাকে বের করতে হবে যে শুধুমাত্র তাহলে জেন্টসের ভাড়াটা কোনটা আর লেডিসের ভাড়াটা কত। এই পার্টের, এই ডিপার্টমেন্টের ভাড়া কত, রেন্ট কত, আর এই ডিপার্টমেন্টের রেন্ট কত। বোঝা গেল? চলো আরো কয়েকটা ওভারহেড আমি লিখি। এই যেমন রিপেয়ার, চলো আমি লিখি রিপেয়ার। এই কারখানাতেও, এই জায়গাটাতেও অনেক মেশিনপত্র আছে, তো এইখানেও অনেক মেশিনপত্র আছে। তো এই সমস্ত মেশিন সারাতে আমার ভাবো 6,000 টাকা খরচা হয়েছে। আমি দেখো লিখলাম 6,000। তাহলে এই এই যে 6,000 টাকাটা খরচা হলো, এই 6,000-এর মধ্যে এই পার্টের খরচ কত আর এই পার্টের খরচ কত, এটা আমাদের বের করতে হবে। এটাই হলো অঙ্ক। বোঝা গেল? আরো কয়েকটা আমি লিখবো। যেমন দেখো, আহ, কয়েকজন সুপারভাইজার আছে, এইখানেও কয়েকজন সুপারভাইজার আছে, আবার এখানে 2জন সুপারভাইজার আছে, আর এখানে 3জন সুপারভাইজার আছে। তো টোটাল 5জন সুপারভাইজার। এই সুপারভাইজারদের আবার স্যালারি দিতে হচ্ছে, ভাবো স্যালারি টোটাল 5,000 টাকা। তাহলে এই 5,000-এর মধ্যে এইটার স্যালারি কত আর এই অংশের স্যালারি কত, মানে এই ডিপার্টমেন্টের স্যালারি কত আর এই ডিপার্টমেন্টের স্যালারি কত, মানে 5,000 টাকাকে তুমি ডিস্ট্রিবিউট করো এখানে আর এখানে, রেন্টের টাকাটাকে তুমি ডিস্ট্রিবিউট করো এইখানে, রিপেয়ারের টাকাকে তুমি ডিস্ট্রিবিউট করো এখানে আর এখানে। বোঝা গেল? এইভাবে আমাদের ওভারহেডগুলোকে কি করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। এবারে এবারে কথা হলো কিভাবে ডিস্ট্রিবিউট করতে হবে তো বললাম, কিন্তু করবোটা কিভাবে। তো করব আমরা কিভাবে, সেটার জন্য আমাদের প্রশ্নের মধ্যে কিছু ইনফরমেশন দেবে। কি রকম ইনফরমেশন দেবে দেখো, ভাবো আমি আগে এইগুলোকে মুছে দিই, হ্যাঁ।
এই যে যতগুলো ওভারহেড আমি লিখেছি অত ওভারহেড এখন লেখার দরকার নেই, আমি একটা একটা করে করি। এই ভাবো প্রথম ওভারহেডটা রয়েছে রেন্ট 10,000 টাকা। আচ্ছা 10,000 টাকার মধ্যে এই অংশটার রেন্ট কত আর এই অংশের রেন্ট কত সেটা আমরা কি করে বুঝবো? তার জন্য আমাদের না বইতে কিছু ইনফরমেশন দেবে, যেমন এই যে অংশটা, এই যে জেন্টস, এই ডিপার্টমেন্টটা কতটা এরিয়া জুড়ে রয়েছে, কতটা এরিয়া জুড়ে রয়েছে সেটা কিন্তু বইয়ের মধ্যে বলে দেবে। এরম ভাবে বলে দিল এই অংশটা কতটা এরিয়া জুড়ে রয়েছে আর এই লেডিসের এই অংশটা কতটা এরিয়া জুড়ে রয়েছে। ভাবো এই যে জেন্টস এই অংশটা, এই জেন্টসের অংশটা ভাবো 500 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে। স্কোয়ার ফিট, হ্যাঁ এসকিউ বলে লিখলাম, স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে। আর এই লেডিসদের এই যে ডিপার্টমেন্টটা এটা হলো 1,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে, স্কোয়ার ফিট এরিয়া জুড়ে রয়েছে। তাহলে আমাকে এই একটা তো বলে দিল, মানে একটা হিন্টস দিল যে কতটা এরিয়া জুড়ে রয়েছে। তাহলেই আমি বের করতে পারবো যে এই অংশের রেন্ট কত আর এই অংশের রেন্ট কত। আমি দেখো অনুপাত করে নেব, দেখো অনুপাত করে নেব মানে এই যে এরকম করে নেব। এই যে দেখো দুটো শূন্য কাটবো, তাহলে এখানে কত পাচ্ছি 5 আর 10 অনুপাত করলে কত হবে, হবে 1:2, তাই না? তাহলে আমি 10,000কে, এই 10,000 টাকাটাকে আমি কি করব 1:2 এই অনুপাতে ভাগ করে নেব, তাই না? 10,000, এই তো 10,000, তাহলে 1:2 করে নেব। আচ্ছা তাহলে এখানে যোগ করে দেব। আচ্ছা এটাকে না আমি 10,000 না করে 9,000 করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। 9,000 করে দিই, হ্যাঁ 9,000। তাহলে দেখো এখানে কত হচ্ছে 9,000, 9,000 ইন্টু 1, আর এটাকে যোগ করে দেবো, করলে কত হবে 3। তাহলে কত হচ্ছে 3 দিয়ে 9,000কে ভাগ করলে কত 3,000। তাহলে আমাদের হচ্ছে কত 3,000। তাহলে 9,000 রেন্টের মধ্যে এই যে টোটাল রেন্ট 9,000 তার মধ্যে এই জেন্টসের ভাগে কত পড়লো 3,000, আর লেডিসদের ভাগে তার মানে কত পড়লো আন্দাজে নিজেরাই ক্যালকুলেট করে নেবে 6,000। বোঝা গেল? এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করব। আবার দেখো আরেকটা বলি, আরেকটা আমি কি বলা যায়, স্কোয়ার ফিট তো হয়ে গেল কি কতটা জায়গা নিয়ে রয়েছে। আচ্ছা এবারে চলো রেন্ট যেমন হয়ে গেল, আরেকটা আমরা ওভারহেড দেখি। এই যেমন রিপেয়ার, ধরে নিচ্ছি রিপেয়ার, ভাবো রিপেয়ারের জন্য টোটাল খরচা হয়েছে, ভাবো আমি ধরে নিচ্ছি 6,000 টাকা। ভাবো 6,000 টাকা। এবার এই 6,000 টাকার মধ্যে এইখানে কত লিখবো আর এইখানে কত লিখবো? রিপেয়ার তো এখানকার মেশিনেও হবে এখানকার মেশিনেও হবে, তাহলে কত কত লিখবো? তাহলে আমরা দেখবো এইখানে কতগুলো মেশিন আছে, এইখানে নাম্বার অফ মেশিন নিশ্চয়ই অঙ্কের মধ্যে বলে দেবে নাম্বার অফ মেশিন। তাহলে আমি দেখবো এখানে কতগুলো মেশিন রয়েছে। ভাবো তোমার এখানে মেশিন রয়েছে 4টে, আর এখানে ভাবো মেশিন রয়েছে 2টো, ঠিক আছে? বা যাই হোক এখানে যা হোক একটা কিছু ধরে নেবে, ভাবো এরকম রয়েছে। তাহলে এটাকে আমরা অনুপাত করব, করলে কত হবে 4:2। অনুপাত করলে কত হবে 2 দিয়ে আমরা যদি কাটি 2:1। তাহলে এই অনুপাতে আমরা কি করব, এই 6,000কে ডিস্ট্রিবিউট করব। 6,000কে আমরা যদি এরকমভাবে ডিস্ট্রিবিউট করি 2 বাই কত হবে তাহলে 3, 2 2, তাহলে এখানে কাটলে কত হবে, এই সরি 3 3, 3 তাহলে 2,000 আর 2 কত 4,000। তাহলে এখানে কত হবে আমার 4,000। বোঝা গেল? এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করব। চলো আবার যদি ভাবো কোনো কারণে আরেকটা জিনিস বলে দেয় যে ডেপ্রিসিয়েশন, ভাবো বললো ডেপ্রিসিয়েশন একটা খরচা দিল। আবার আমি একটা দেখো খরচা লিখি, ভাবো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে তো তোমরা সবাই জানো, ডেপ্রিসিয়েশন। আবার ডেপ্রিসিয়েশনের খরচা 1,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন মানে ক্ষয় হয়েছে, ডেপ্রিসিয়েট হয়েছে। কি ডেপ্রিসিয়েট হয়েছে? মেশিন। তাহলে মেশিন তো এইখানেও এই ডিপার্টমেন্টেও রয়েছে, আবার এই ডিপার্টমেন্টেও রয়েছে, দুটো ডিপার্টমেন্টেই রয়েছে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশনের টাকাটাকে কিভাবে ভাগ করব খরচাটাকে? দেখো এখানে আমরা দেখব কত টাকার মেশিন রয়েছে। ভাবো এখানেও একটা মেশিন রয়েছে এখানেও একটা মেশিন রয়েছে। এবারে দেখব এইখানে যে মেশিনটা রয়েছে তার ভ্যালু কত, ভ্যালু ভাবো এখানকার মেশিনের ভ্যালু 50,000, আর এখানকার মেশিনের ভ্যালু ধরে নিচ্ছি ভাবো 2 লাখ।
তাহলে আমরা কি করব, মেশিনের ভ্যালুগুলোর অনুপাত করব, ভ্যালুর। তাহলে অনুপাত করলে কি হবে, চারটে শূন্য কাটবো, চারটে শূন্য কাটবো, তাহলে থাকছে কত, 20 আর 5, 5 আর 20, তাহলে কাটাকুটি করলে কত হবে, 5 একে 5, 5 চারে 20। তাহলে আমরা এই 1000 টাকাটাকে এই রেশিওতে, অনুপাতে ডিস্ট্রিবিউট করব। বোঝা গেল কিভাবে? তো এইভাবে আমরা করব। তো দেখো একটা কথা বলি, এখানেও একটা মেশিন, এখানেও একটা মেশিন বলে ডেপ্রিসিয়েশনকে কিন্তু আমরা 1:1 এই অনুপাতে কখনোই ডিস্ট্রিবিউট করব না। কারণ দেখো, মেশিন একটা হতে পারে কিন্তু তাদের ভ্যালুর কিন্তু অনেক পার্থক্য, তাই না? এই মেশিনের ডেপ্রিসিয়েশন যা হবে, এই মেশিনের ডেপ্রিসিয়েশন যা হবে, এই মেশিনের ডেপ্রিসিয়েশন নিশ্চয়ই আরো অনেক বেশি হবে। সেই জন্য কিন্তু আমরা সর্বদা ডেপ্রিসিয়েশনকে কি করব, মেশিনের ভ্যালু দিয়ে ডিস্ট্রিবিউট করব। তাহলে এরকম ভাবে আরো অনেক এক্সপেন্সেস আছে, যেমন ভাবো রেন্ট তোমাদের বললাম, রিপেয়ার বললাম। আচ্ছা এবারে আরেকটা বলি, ভাবো ইলেকট্রিক বিল এসছে, ভাবো ইলেকট্রিক বিল এসছে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এবারে কিভাবে ডিস্ট্রিবিউট করব, আমি দেখো এই অংশগুলোকে মুছে দিই। ভাবো এবারে ইলেকট্রিক বিল এসছে, তাহলে দেখো আমি এখানে লিখি, হ্যাঁ, ইলেকট্রিক বিল। আচ্ছা ইলেকট্রিক বিল কত টাকা আসতে পারে, আমি ধরে নিচ্ছি আন্দাজে 3000 টাকা ইলেকট্রিক বিল এসছে। এবার এই খরচাটাকে আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব, ফ্যান, তারপর আলো, টিউবলাইট, যে কোনো লাইট, পাখা, সব কিন্তু এইখানেও চলেছে, এখানেও চলেছে। তাহলে এইখানে কত খরচা আর এখানে কত খরচা, 3000-এর মধ্যে কতটা এইখানে আর কতটা এইখানে। তাহলে দেখো ইলেকট্রিক বিলকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব, দেখো যে এরিয়াটা বড় সেই এরিয়াতে ফ্যান লাইট বেশি জ্বলবে, তাই না? যে এরিয়া বড় সেখানে কিন্তু ফ্যান লাইট বেশি জ্বলবে, আর ছোট এরিয়াতে ফ্যান লাইট এগুলো কি কম জ্বলবে। তাহলে এটাও কিন্তু আমরা দেখব এরিয়ার ওপর, ঠিক আছে, কতটা এরিয়া অকুপাইড রয়েছে। এখানে দেখো এই যে জেন্টস, এই ডিপার্টমেন্টে কতটা এরিয়া, দেখো আমি প্রথমেই লিখে দিয়েছিলাম 500 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার ফিট এরিয়া। আর এই ডিপার্টমেন্টটা, এই যে লেডিসদের ডিপার্টমেন্টটা হলো 1000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে রয়েছে, 1000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে রয়েছে। তাহলে এরিয়ার উপর কিন্তু নির্ভর করে ইলেকট্রিক বিল, ঠিক আছে, যে এরিয়াটা বড় সেখানে ফ্যান লাইট বেশি, ঠিক আছে। চলো তাহলে আমরা ইলেকট্রিক বিলটাকে এবার ডিস্ট্রিবিউট করব, শূন্য শূন্য কাটো, তাহলে কত হচ্ছে 5 আর 10, তাহলে অনুপাত করলে আমাদের কত হবে, 5 আর 10-এর অনুপাত করলে হবে 1:2। তাহলে এই 3000কে আমরা কি করব, 1:2 এই অনুপাতে ডিস্ট্রিবিউট করব, 1/3 করে দেবে, যা হবে হবে। বোঝা গেল, এইভাবে করব। তাহলে ইলেকট্রিক বিল আমি বললাম। আচ্ছা এবারে আরেকটা এক্সপেন্সেস ধরা যাক, যেমন লাইট, শুধু লাইট, লাইট কিনতে যে খরচাটা, লাইট, লাইটের বিল বলছি না, আমি ইলেকট্রিক বিলের কথা বলছি না, শুধু লাইট। আমি একটা একটা এলইডি লাইট কিনলাম, এবারে এত বড় একটা কারখানায় এলইডি লাইট তো আর একটা দিয়ে হবে না, ভাবো অনেক এলইডি লাইট কিনেছি, অনেক এলইডি লাইট কিনেছি। এবারে সেই এত লাইট কিনতে না আমার খরচা হয়ে গেছে 5000 টাকা। এবার এই 5000 টাকার খরচাটাকে আমি এইখানে কত আর এইখানে কত লিখবো, তাহলে আমরা দেখব এইখানে কতগুলো লাইট পয়েন্ট আছে, এখানে কতগুলো লাইট পয়েন্ট আছে। এখানে ধরে নাও 4টে লাইট পয়েন্ট, এখানে একটা লাইট পয়েন্ট। তাহলে এই যে খরচাটাকে দেখো, এই যে খরচাটাকে 5000কে আমি এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব, 4/, এই যে 4:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব, মানে 4/5। বোঝা গেল? তাহলে লাইটের খরচাটাকে, লাইট কেনার যে এক্সপেন্সেস সেটাকে আমি কি করব, লাইট পয়েন্টের ওপর ভিত্তি করে ডিস্ট্রিবিউট করব। ইলেকট্রিক বিলকে এরিয়ার ওপর নির্ভর করে, এরিয়ার ওপর ভিত্তি করে, কে কতটা এরিয়া নিয়ে রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। এরকম আরো প্রচুর খরচা আছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি সুপারভাইজারের স্যালারি, সুপারভাইজারের স্যালারি, সুপারভাইজার আছে, তো ভাবো তাদের আবার স্যালারি দিতে হবে। তো টোটাল সুপারভাইজার ধরে নিচ্ছি, এইখানে 4জন সুপারভাইজার রয়েছে, এই নাম্বারটাই আবার লিখছি আর চেঞ্জ করছি না, 4। আর এখানে সুপারভাইজার রয়েছে একজন, মানে টোটাল 5জন। তো ভাবো 5জনের স্যালারি হলো 50,000 টাকা।
টোটাল এই কারখানায় যত সুপারভাইজার আছে তাদের টোটাল স্যালারি হলো 50,000 টাকা। এবারে 50,000 টাকার মধ্যে এখানে কত আর এখানে কত, কিভাবে ডিস্ট্রিবিউট করব? এই যে এখানে 4জন সুপারভাইজার, এখানে একজন সুপারভাইজার, তাহলে 4:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব, মানে নাম্বার অফ সুপারভাইজারের ভিত্তিতে যেখানে যতগুলো রয়েছে। তো এরকম আরও অনেক আছে, আমরা অঙ্ক করতে করতে কিন্তু পুরোটা শিখবো, ঠিক আছে? তাহলে চলো একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এবারে আমরা স্টার্ট করব বসু নায়কের যে বই রয়েছে সেই বই থেকে আমরা কিন্তু করব পেজ নাম্বার কিন্তু 96, একের দাগের অঙ্কটা কিন্তু আমরা করব। তো দেখো অঙ্কতে কি বলে দিয়েছে, পার্টিকুলার্স অফ 3 মেশিন শপ, তিনটে দেখো মেশিন শপ রয়েছে, মেশিন শপ 1, মেশিন শপ 2, মেশিন শপ 3। এবারে দেখো এখানে কি বলে দিয়েছে, অঙ্কতে আমাদের একদম লাস্টে দেখো যেটা বলেছে সেটা হলো যে আমাদের কি করতে হবে, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং অ্যালোকেশন অ্যান্ড অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড। তাহলে ওভারহেডগুলোকে আমাদের কি করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। সোজা সাপটা কথায় ওভারহেডগুলো কি কি দেখো, এখানে দেখো রয়েছে রেন্ট অ্যান্ড রেটস, পাওয়ার, রিপেয়ার, ক্যান্টিন এক্সপেন্সেস, লাইটিং, ডেপ্রিসিয়েশন, ইনডাইরেক্ট ওয়েজেস, জেনারেল এক্সপেন্সেস, এতগুলো ওভারহেড রয়েছে, সেগুলোকে আমায় কি করতে হবে, ডিস্ট্রিবিউশন। তাহলে প্রথম যে ওভারহেডটা রয়েছে যেটা হলো রেন্ট অ্যান্ড রেটস, কত, 2250। এবারে আমি বলেছি রেন্টের টাকাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব, কিসের ওপর ভিত্তি করে, এই তিনটে শপ, এই তিনটে যে মেশিন শপ তারা কতটা স্কোয়ার ফিট জায়গা নিয়ে রয়েছে। যেমন দেখো প্রথম যে শপটা সেটা দেখো এরিয়া অকুপায়েড কত লেখা রয়েছে, দেখো এরিয়া অকুপায়েড দেখো লেখা রয়েছে 500 স্কোয়ার ফিট, তারপরে মেশিন শপটা 1250 স্কোয়ার ফিট এবং তারপরেরটা 2000 স্কোয়ার ফিট, এতটা জায়গা নিয়ে রয়েছে। তাহলে আমরা কি করব, এদের রেশিও করব, এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে? এই যে রেন্ট, দেখো এই যে মেশিন 1 শপ, এই যে শপ 1, এই শপ 1-এ খুব ভালো করে দেখবে কম স্কোয়ার ফিট, তাহলে এর রেন্ট অনেক কম হবে, তাই না? এর রেন্ট কিছুটা বেশি, তারপরে রেন্ট সব থেকে বেশি। তাহলে চলো আমরা রেন্ট অ্যান্ড রেটসকে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করবে, এই যে এরিয়া অকুপাইড। তাহলে চলো আমরা লিখে নিই রেন্ট অ্যান্ড রেটস, তাই তো? তাহলে দেখো আমি রেন্ট অ্যান্ড রেটস, তাহলে আমি দেখো শুধু এখানে লিখছি দেখো রেন্ট, ঠিক আছে, রেন্ট, আর রেটস লিখছি না। তাহলে একে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব, এরিয়া অকুপাইড, এরিয়া অকুপাইড। তাহলে দেখো এরিয়া অকুপাইডের যে রেশিওটা, সেই রেশিওটা কত হবে, দেখো রেশিওতে দেখো বলে দিয়েছে কত, 500। তোমরা এক্ষুনি দেখেছো কিন্তু, দেখো এই যে দেখো আমি এই যে এই রেশিওটা ভালো করে দেখে নাও, এটাকে আমি পারলে এখানেই ছোটো করে নিচ্ছি, হ্যাঁ। এই যে দেখো 500, এখান থেকে যদি 0 0 বাদ যায়, এই দেখো 0 0 0 বাদ গেল, 50 125 200, তাই তো, 50 125 200। তাহলে দেখো 50 125 আর কত 200, তাহলে এই রেশিওটাকে আরেকটু আমরা যদি ছোট করি, 25 দিয়ে ভাগ করলে কত হবে 2, 125কে ভাগ করলে 5, 200কে ভাগ করলে 8, এই রেশিওতে আমি ডিস্ট্রিবিউট করব। তাহলে টোটাল টাকাটা কত, 2250। আচ্ছা এখানে দেখো মেশিন 1 বলে দেখো আমি লিখছি, মেশিন 2 বলে আমি দেখো লিখছি, হ্যাঁ, মেশিন শপ 2, আমি শুধু মেশিন 2 M2 বলে লিখলাম, আর তারপরেরটায় দেখো আমি লিখছি M3 বলে। তাহলে আমি ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে, এই যে 2000 তোমার কত 250 একে, তাহলে দেখো আমি যদি এখানে ডিস্ট্রিবিউট করি তাহলে দেখো কত হবে, 2250 ইন্টু 2, তারপরে সেটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, ডিভাইড করব এটাকে যোগ করলে হবে 15, তাহলে এই তো 15 দিয়ে আমরা ডিভাইড করব যেভাবে করে আর কি। তাহলে এখানে কত হবে 300। তো তারপরে দেখো আমরা 2250কে 5 দিয়ে গুণ করব, করে ভাগ করব কত দিয়ে, ভাগ করব সেই 15 দিয়ে, ভাগ করলে হবে কত 750, তাহলে এখানে কত হবে 750। তারপরে একইভাবে তোমরা আবার করবে, করলে এই জায়গাটাতে হবে কত 1200, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা করবে। তাহলে রেন্ট আমাদের ডিস্ট্রিবিউট হয়ে গেল। তারপরে দেখি আর আমাদের কি ওভারহেড রয়েছে, ওভারহেডগুলো দেখি। দেখো রয়েছে পাওয়ার, পাওয়ারের জন্য আমার কত টাকা খরচা হচ্ছে, 1300
75। তাহলে এই টাকাটাকে আমি তিনটে শপের মধ্যে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব? পাওয়ার রয়েছে, তাহলে এখানে দেখো পাওয়ার, এই যে দেখো এখানেও দেখো রয়েছে পাওয়ার, দেখতে পাচ্ছ? তাহলে পাওয়ার, এখানে পাওয়ার কতটা লাগছে? 225, এখানে পাওয়ার কত? 400, এখানে পাওয়ার কত লাগছে? 750। ঠিক আছে, এই রেশিওতে আমরা কি করব? ডিস্ট্রিবিউট করব। তাহলে এখানে পাওয়ারের এই যে পাওয়ারের খরচাটা আমাদের কত? 1375, তাই তো? 1375, তাকে আমরা ডিস্ট্রিবিউট করব পাওয়ারেরই রেশিওতে। তাহলে পাওয়ারের রেশিও আমরা এক্ষুনি কত দেখলাম? 225, 400, এই যে দেখো 225:, তারপরে কত? 400, তারপরে দেখো ইস টু, আর কত রয়েছিল? 750, তাই তো? তাহলে এবারে দেখো এদেরকে আমরা যদি একটু ছোটোখাটো বানিয়ে নিই তাহলে কেমন হবে? আচ্ছা, ছোটোখাটো বানানোর দরকার নেই। তাহলে দেখো আমরা কীরকমভাবে করবো, খুব ভালো করে দেখো। প্রথমে দেখো 1375, এই তো, তাকে আমরা গুণ করবো কত দিয়েছে? 225, তারপরে আমরা ডিভাইড করবো এই সব কটাকে যোগ করে, এই যে এই সব কটাকে যোগ করে আমার কত হলো এক্ষুনি? 1375 করলে দেখো এখানে কত হচ্ছে? 225। তাহলে দেখো আমি এখানে লিখবো 225, তারপরেরগুলো তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে, হবে 400 এবং তারপরেরটা হবে 750। বোঝা গেল? এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নেবে। তারপরের এক্সপেন্সেসটা কি রয়েছে দেখা যাক। তারপরের দেখো এক্সপেন্সেস রয়েছে রিপেয়ার। তাহলে রিপেয়ার আমরা কি দিয়ে করব বলো? তোমাদের বলেছিলাম রিপেয়ার আমরা করব কিন্তু কতগুলো এই মেশিন রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো মেশিন কি বলে দিয়েছে? নাম্বার অফ মেশিন কিন্তু বলেনি, কস্ট অফ মেশিন বলেছে। তাহলে দেখো নাম্বার অফ মেশিন যদি না থাকে তাহলে কস্ট অফ মেশিন দিয়েই করতে হবে, তাই না? তাহলে কস্ট অফ মেশিন দিয়ে করি। দেখো রিপেয়ার আমরা কিসে করি? রিপেয়ার মেশিন খারাপ হয়ে গেলে তবেই তো রিপেয়ার করি। তাহলে রিপেয়ারটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো মেশিনের সঙ্গে। তাহলে এটাকে আমরা অনুপাত করব। দেখো 75,000, 50,000 আর এখানে 1,00,000, এখান থেকে 3টে করে শূন্য বাদ দাও, তাহলে কত থাকছে এখানে? 50, 75, 100, 25 দিয়ে ভাগ করলে কত হবে? আমরা যদি অনুপাত করি 50, 75 আর 100 অনুপাত করব, তাহলে দেখো আমরা রিপেয়ার বলে আমরা, দেখো আমি আগে লিখবো, হ্যাঁ, রিপেয়ারকে আমরা কোন রেশিওতে করব? কস্ট অফ মেশিন, মেশিনের কিছু একটা দিয়ে করতে হবে, মেশিন দিয়ে আমরা করব। তারপরে দেখো তাহলে কত হচ্ছে? 50, দুটো করে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে কত হবে? 50, 75 আর 100, তাই তো? আবার এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে হবে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 3 আর কত? 4। তাহলে তোমার রিপেয়ারের খরচাটা কত? রিপেয়ারের খরচা হলো 9,000। তাহলে তোমরা কিন্তু কি করবে? ক্যালকুলেটারে হিসাব করবে 9,000কে 2:3:4 এই রেশিওতে তোমরা ডিস্ট্রিবিউট করবে, করলে কত পাবে? 2,000, 3,000 এবং তারপরেরটায় কত হবে? 4,000। কীভাবে ডিস্ট্রিবিউট করতে হবে তোমাদের দেখিয়ে দিয়েছি ক্যালকুলেটারে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে দেখবে রয়েছে কি? ক্যান্টিন এক্সপেন্সেস 225 টাকা, ভালো 255 টাকা, সরি। তাহলে ক্যান্টিনকে আমরা কি দিয়ে ডিস্ট্রিবিউট করব? ক্যান্টিনে ওয়ার্কার দিয়ে। কত ওয়ার্কার কাজ করছে তারাই তো খাচ্ছে, ক্যান্টিনে গিয়ে খাচ্ছে কারা? ওয়ার্কাররা। তাহলে কোথায় কত ওয়ার্কার রয়েছে? মেশিন ওয়ানে, শপ ওয়ানে কত ওয়ার্কার রয়েছে, এখানে কত ওয়ার্কার রয়েছে, এখানে কত ওয়ার্কার রয়েছে দেখি। এই যে দেখো নাম্বার অফ ওয়ার্কার, তাহলে এখানে রয়েছে 10টা ওয়ার্কার, এখানে রয়েছে 25টা আর এখানে রয়েছে কত? 50টা। তাহলে 10, 25, 50 এই রেশিওতে আমি ডিস্ট্রিবিউট করব ক্যান্টিন। তাহলে ক্যান্টিন এক্সপেন্সেসকে শর্টে আমি ইএক্স বলে লিখলাম, ঠিক আছে? এটাকে আমি কি দিয়ে ডিস্ট্রিবিউট করব? নাম্বার অফ ওয়ার্কার। তাহলে ওয়ার্কারকে আমি ডিস্ট্রিবিউট করব কত দিয়ে করব? কিন্তু দেখো এক্ষুনি আমরা দেখলাম কত? 10, 25, 50। তাহলে দেখো 10:25:50, এটাকে তোমরা 5 দিয়ে একটু কাটাকুটি করে নিতে পারো, যদি না করো তাও হবে। তো এই যে আমাদের টাকাটা বলে দিয়েছে না যে ক্যান্টিনের 255 টাকা, তাহলে 255কে আমরা যদি এই রেশিওতে ডিস্ট্রিবিউট করি তাহলে কত করে হচ্ছে বলো? হচ্ছে কিন্তু 30 টাকা, এখানে 30, এখানে হচ্ছে কত? 75 আর এখানে হচ্ছে 150। ঠিক আছে, চলো তারপরের এক্সপেন্সেস কি আছে দেখি আমরা।
পরের এক্সপেন্সেসটা দেখো এখানে রয়েছে লাইটিং, দেখতে পাচ্ছ লাইটিং কত 240, তাহলে লাইট কিনতে খরচা হয়েছে 240, তাহলে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব লাইট পয়েন্ট দিয়ে। তাহলে দেখো এখানে 10টা লাইট পয়েন্ট, এই দোকানে 20টা লাইট পয়েন্ট, এখানে 30টা লাইট পয়েন্ট। তাহলে চলো লাইট পয়েন্ট দিয়ে আমরা ডিস্ট্রিবিউট করব, তাই না? তাহলে দেখো আমি এখানে লিখব কি, লিখব লাইট, আর এটাকে আমি লিখব কি লাইট পয়েন্ট। তাহলে লাইট পয়েন্টের রেশিওটা আমাদের কত হবে? দেখো লাইট পয়েন্টের রেশিও আমি এক্ষুনি দেখলাম 10 20 30, তার মানে আমি লিখতে পারি কি 1 2 3 0 0 সব জায়গা দিয়ে কেটে দিলাম। তাহলে 240কে আমি যদি ডিস্ট্রিবিউট করি তাহলে এক একজনের ভাগে কত করে পড়ছে 40, তারপরে কত 40-এর পরে 80, তারপরে কত 120। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। চলো লাইটও হয়ে গেল। লাইটের পরের ওভারহেডটা কি আছে আমরা দেখি। লাইটের পরের ওভারহেডটা আমাদের রয়েছে ডেপ্রিসিয়েশন কার হয়? 6750। কার হয়? মেশিনের হয়। তাহলে আমরা কস্ট অফ মেশিন দিয়ে করব, তাই না? 50, দেখো 50,000 75,000 1 লাখ, 3টে করে শূন্য বাদ গেলে কত? 50 75 100, তাই তো? 50 75 100, যাকে আরও তোমরা যদি ছোট করে নাও তাহলে কি হবে? 2:3:4। তাহলে ডেপ্রিসিয়েশনকে আমরা কি দিয়ে করব? ডিস্ট্রিবিউট কস্ট অফ মেশিন। ঠিক আছে, তাহলে রেশিওটা কত? 2:3:4, মানে 50 75 100কে আমি এরকমভাবে ভেঙে নিলাম। তাহলে 6700 কত 50, তাকে এবার ভাগ করে দেবো এই রেশিওতে। তাহলে এখানে কত হবে দেখো 1500, এই যে 2250, আর কত এখানে হচ্ছে 3000, এই আমাদের হলো। আচ্ছা, ডেপ্রিসিয়েশনের পরে দেখি আর কি রয়েছে। আর দুটো রয়েছে মোটামুটি। তো দেখো রয়েছে ইনডাইরেক্ট ওয়েজেস, কত? 2300। তাহলে এখানে যেহেতু ওয়েজেস আছে তাহলে আমরা এই যে ডাইরেক্ট ওয়েজেস দিয়ে করব। দেখো 3000 8000 12000, তো 3টে করে যদি শূন্য বাদ দিই তাহলে দেখো 3 8 আর 12, এই রেশিওতে আমরা ভাঙবো। ঠিক আছে, ইনডাইরেক্ট ওয়েজেসকে। তাহলে দেখো আমি এখানে লিখব কি ইনডাইরেক্ট ওয়েজেস, এটাকে আমি ভাঙবো কোন রেশিওতে? ডাইরেক্ট ওয়েজেসের রেশিওতে। ঠিক আছে, ডাইরেক্ট ওয়েজেসের রেশিও এক্ষুনি দেখলাম কত? 3 8 3 8 12। ঠিক আছে, 3 8 12। তাহলে চলো আমরা ভাঙবো 2300কে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে কত হবে? 300 800 আর হবে কত? 1200। ঠিক আছে, আর লাস্ট আর একটা জিনিস রয়েছে, সেইটা হলো আমাদের জেনারেল এক্সপেন্সেস। ঠিক আছে, চলো সেটা দেখে নিই। জেনারেল এক্সপেন্সেসটা এই যে দেখো, জেনারেল এক্সপেন্সেস দেখো রয়েছে 1500, তাই তো? এটাকে কিসে ভাঙবো? দেখো লেখাই আছে, ইট ইজ দ্য প্র্যাকটিস অফ আইটেম টু ডিস্ট্রিবিউট জেনারেল এক্সপেন্সেস ইকুয়ালি অ্যামং দ্য মেশিন শপ। মানে এই টাকাটাকে ইকুয়ালি 3টে দোকানের মধ্যে ডিভাইড করতে বলছে। ঠিক আছে, জেনারেল এক্সপেন্সেসকে। তাহলে আমি দেখো এখানে লিখবো কি জেনারেল এক্সপেন্সেসকে শর্টে ইএক্স বলে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে 1500 টাকাকে আমি ভাগ করব ইকুয়ালি, মানে 500 এখানে 500 এখানে 500, এইভাবে ডিস্ট্রিবিউট করব। তাহলে এই তো আমাদের অঙ্ক শেষ। এবার সব কটাকে যোগ করব, হয়ে যাবে কোন ডিপার্টমেন্টে কত কি দাঁড়ালো। তাহলে পুরো ডিপার্টমেন্টটাকে একবার দেখে নাও এখান থেকে। এই যে যেমন দেখো আমি এখানে এই যে M1 মানে মেশিন শপ 1, এই যে এইটা, তারপরে এই যে দেখো এই সব যোগ করলে কত হবে? 4895। আবার দেখো এখানে কি হচ্ছে, এই যে দেখো এইটা এই তারপরে এই যে 80, এইটা এই সব যোগ করলে আমাদের কত হবে? 7855। তারপরে দেখো 3 নম্বর ডিপার্টমেন্ট, সব যোগ করব, সব এই সব যোগ করলে আমাদের কত হবে? 10,920। তাহলে এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।